Problem is that as a doctor and a microbiologist, dogs বলতে আমার একাইনোকক্কাস গ্রানুলোসাসকেও মনে রাখতে হয়, আবার রেবিসকেও মনে রাখতে হয়। ওকে, সো আমরা একটা জানি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, ফাইলোজেনেটিক্যালি আমরা হার্বিভোরাস না কার্নিভোরাস? এরে লড়াই লেগে গেছে। We have canines, okay, so we are phylogenetically carnivorous. এখন যেহেতু আমরা মানুষ, আমরা এগ্রিকালচার জানি, আমরা আবার হান্টিংও জানি, তো আমরা পোল্ট্রি ফার্ম রাখতে জানি, গোটারি করতে জানি, তো সুতরাং we can choose whether we will consume vegetarian food or non-vegetarian food. Okay, কেন এই প্রশ্নটা করলাম? কারণ হচ্ছে যে এটা বুঝতে, রেবিস ভাইরাস যেটা, সেটা ট্রান্সমিটেড হয় স্যালাইভা দিয়ে। কি দিয়ে ট্রান্সমিটেড হয়? স্যালাইভা অফ দ্য ইনফেক্টেড অ্যানিমাল, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে, গরু ছাগল কামড়ালে কি রেবিস হয়? লাউড অ্যান্ড ক্লিয়ার, ইয়েস অর নো? Again there is a confusion. আচ্ছা বল, না, নো, হাত তোল। আচ্ছা ইয়েস, হাত তোল। 1 2 3 4 5, 5টা। বাকিরা হচ্ছে আমার পছন্দের প্রার্থী নেই, তাই তো? সো any mammal can transmit rabies. ওকে, রেবিস করতে পারে, কিন্তু ক্যাটেলসের ক্ষেত্রে বা অন্যান্য যে অ্যানিমালসের ক্ষেত্রে, অ্যাপার্ট ফ্রম দ্য কার্নিভোরাস অ্যানিমালস, এটার খুব কম, মানে ভেরি 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 রেয়ার, দু একটা করে কেস ডকুমেন্টেড আছে। যেমন মজার ব্যাপার হচ্ছে, ইন্ডিয়াতে একটা কেস ডকুমেন্টেড আছে যেটা ট্রান্সমিট করেছে স্কুইরেল, কাঠবেড়ালি। আরো বাদাম খাওয়া। তো তাহলে ব্যাপারটা কি হলো? আমরা কেন ডগস, ফক্স, ক্যাটস এগুলোর দিকে বেশি কনসেন্ট্রেট করছি অ্যাজ পার রেবিস ইজ কনসার্ন? বলা হচ্ছে, যেহেতু এই রেবিসটা ট্রান্সমিটেড হয় স্যালাইভা দিয়ে, আর যত কার্নিভোরাস অ্যানিমাল তারা যখন তাদের পছন্দের কোনো ফুড দেখে, দে স্যালাইভেট। এখানে আমাদের গোল ক্যান্টিনে বিরিয়ানি করুক, বুঝে যাবি, ঠিক আছে? তো তাহলে এই যখন স্যালাইভারি সিক্রিশন হয়, তার মানে ওই ভাইরাসটারও সিক্রিশন হচ্ছে, আসছে। তাহলে এরকম সময় তারা যদি কোনো অন্য অ্যানিমালকে বাইট করে, তাহলে কিন্তু দ্যাট উইল বি ট্রান্সমিটেড জাস্ট লাইক দ্যাট। কিন্তু ক্যাটেলসের ক্ষেত্রে কি হয়? ক্যাটেলস কিন্তু নর্মালি যখন ঘাস খায়, তখন দে অ্যাকচুয়ালি ডু নট স্যালাইভেট। তারা কি করে? তারা সেটা তাদের স্টমাকে স্টোর করে রাখে, পরে যখন সময় পায় তখন সেটা চেবায়, মুখ থেকে বার করে, তখন তাদের স্যালাইভারি সিক্রিশন বেশি হয়। সেই কারণে আমরা ক্যাটেলসের কামড়ের জন্য রেবিস হয়ে গেছে এরকম খুব একটা আমরা দেখি না, বাট ইট ইজ পসিবল অ্যান্ড ইট ইজ ডকুমেন্টেড। একমাত্র রোডেন্টসের ক্ষেত্রে আজ পর্যন্ত পাওয়া যায়নি, যারা ডকুমেন্ট নেই অ্যাটলিস্ট। ওকে, সো এটা কি? ওয়্যারউলফ। এটা জম্বিজ, অ্যান্ড দিস ওয়ান ভ্যাম্পায়ার। বাহ, এগুলো যদি কোয়েশ্চেনে আসতো রে, আমার বাচ্চাগুলো পুরো একদম 100% মার্কস স্কোর করে আসতো। তো তাহলে এদের মধ্যে দেখ কি কমন আছে? ক্যানাইনস। তাহলে এটাই এতক্ষণ আমরা বলছিলাম, তাই তো? ওকে, সো রেবিস ভাইরাস ইজ এ র্যাপিডলি প্রোগ্রেসিং ডিজিজ, rapidly progressing acute infectious disease of which portion? Central nervous system.
in humans and animal transmitted from another rabid animal, and the case is almost always fatal. এর কিলিং রেট অলমোস্ট 100%. ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা কথা কত ইম্পর্টেন্ট, র্যাপিডলি প্রোগ্রেসিভ। এটা যেদিন সিমটম অ্যাপিয়ার করবে তার 7 থেকে 10 দিনের মধ্যে সে লোকটা আর নেই, অ্যান্ড ইট ইজ আ ভেরি ভেরি পেনফুল ডেথ, খুব কষ্ট পেয়ে মারা যাবে। সেকেন্ড, কোন সিস্টেমকে এটা এফেক্ট করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ভেরি গুড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, নামটা এসেছে কি করে? র্যাবিস। রেবিসের দেখ সংস্কৃতে আছে রাভাস, মানে হচ্ছে যেটা ভায়োলেন্ট হয়ে যায়। ল্যাটিন আছে র্যাবেরে, রেজ, রাগ। আর এনশিয়েন্ট গ্রিকে এটাকে রেবিসকে বলা হতো ল্যাসা। ইনফ্যাক্ট ওই ল্যাসা থেকে ল্যাসা ভাইরাসও আমাদের এখন আছে, যারা র্যাবিসের সমগোত্রীয় ভাইরাস। এই যতগুলো জায়গা সবুজ দেখছিস সেই প্রত্যেকটা জায়গায় রেবিস ভাইরাস এবং রেবিস পেশেন্ট পাওয়া গেছে। তার মধ্যে আমাদের দেশও রয়েছে, তাই তো? আর যতগুলো হলুদ জায়গা দেখছিস এখানে কোনো রেবিস পাওয়া যায়নি, ইনক্লুডিং দিস অস্ট্রেলিয়া। ভারতের মধ্যে দেখ সব থেকে বেশি কোন রাজ্যে পাওয়া গেছে? এটা কোন স্টেট? ভেরি গুড। তাহলে নর্মালি যাদের থ্রু দিয়ে রেবিস বেশি ছড়ায় তারা হচ্ছে কে কে? নাম্বার 1 হচ্ছে ডগ, ক্যাট, ফক্স অ্যান্ড জ্যাকলস, মাঙ্কিজ, অ্যান্ড উই মাস্ট নট ফরগেট ব্যাট। ভ্যাম্পায়ারকে তো একটু হলেও গুরুত্ব দিতে হবে নাকি? সো আমাদের এখানে যত ওয়াইল্ড ব্যাট আছে, যেগুলো সাধারণত ইন্ডিয়াতে ব্যাট ট্রান্সমিটেড রেবিসের চান্স কম, আবার আমেরিকায় ব্যাট হচ্ছে রেবিসের অন্যতম প্রধান সোর্স। ওকে, আমরা আসলে ওই ব্যাট ইনফেস্টেড এরিয়ায় খুব একটা থাকি না। এর মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে প্রাইমেটদের মধ্যে একটাই আমরা মেম্বার দেখছি, বানর। তো বানরের কাছে এই রোগটা যাচ্ছে কি করে? তাই তো? তাহলে কুকুর আর বানরের মধ্যে প্রায় ফাইট হয়, এবং সেই কারণে সেখান থেকে স্বাভাবিকভাবেই ফাইটটা নিশ্চয়ই ডিবেট হয় না ওদের মধ্যে, দাঁত আর নখ দিয়েই হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ আ পোটেনশিয়াল ওয়ে টু ট্রান্সমিট রেবিস, তাই তো? তাহলে এবার রেবিসের মরফোলজিটা বোঝা যাক। এটা একটা বুলেট শেপেড ব্যাকটেরিয়া ভাইরাস। দিস ইজ আ বুলেট শেপেড ভাইরাস। এনভেলাপ, একটা লিপিড এনভেলাপ আছে। ডিএনএ আর আরএনএ কি আছে? এনিওয়ান? ইটস আ ডিএনএ ভাইরাস অর আরএনএ ভাইরাস? তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ জিনোম আছে ভিতরে। আচ্ছা, স্টেরিলাইজেশন পড়া হয়েছে আমাদের। সো টেল মি, কোন মাইক্রো অর্গানিজম সব থেকে সহজে ডিস্ট্রয়েড হয়ে যায়? এনভেলাপড ভাইরাস। এক্সেলেন্ট। সো বেসিক্যালি এনভেলাপড ভাইরাস যেহেতু এত সহজে ডিস্ট্রয়েড হয়ে যায়, এটা ফার্স্ট স্টেপেই কিন্তু এটাকে অনেকটা ভাইরাল লোড আমরা কমিয়ে দিতে পারি। যখন আমরা প্রিভেনশন পড়ব তখন এই ফান্ডাটাকে আমরা ইউজ করব, তাই তো? নেক্সট, তাহলে বুলেট শেপেড আমরা অলরেডি দেখলাম যে লিপিড বাইলেয়ার আছে, ম্যাট্রিক্স প্রোটিন আছে, গ্লাইকোপ্রোটিন কভারিং আছে। এগুলো অত ডিটেলস এক্ষুনি বলছি না। যেটা এখানে দুটো দরকার, যে এখানে দুটো মেজর অ্যান্টিজেন আছে। নাম্বার 1 গ্লাইকোপ্রোটিন জি, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ নিউক্লিওপ্রোটিন। ওকে, তো দুটোরই কিন্তু ডায়াগনস্টিক রোল আছে, মানে অ্যান্টিবডি ডিটেকশন করা যায় গ্লাইকোপ্রোটিনের এগেনস্টে, আর নিউক্লিওপ্রোটিনের
অ্যান্টিজেন ডিটেকশন করা যায়। এর মধ্যে গ্লাইকোপ্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয় দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিভ ইন নেচার, মানে আমাদেরকে প্রোটেকশন দেয়। আর নিউক্লিওপ্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় দ্যাট ইজ নট প্রোটেক্টিভ, মানে ওটার থেকে আমরা আলাদা করে কোনো প্রোটেকশন পাই না। ওকে, সেই কারণের জন্য সাব ইউনিট ভ্যাকসিনে আমরা গ্লাইকোপ্রোটিন জি কে ইউজ করতে পারি, আর আরএনএ কে ইউজ করে কোনো লাভ নেই, বা যেটা নিউক্লিওপ্রোটিন তাকে করে লাভ নেই। সো এরপরে দুটো কথা আসছে, একটা হচ্ছে স্ট্রিট ভাইরাস, আর একটা হচ্ছে ফিক্সড ভাইরাস। ধর আজকে সরাসরি কোনো র্যাবিড অ্যানিমাল থেকে ল্যাবরেটরিতে তোরা আলাদা করলি একটা নতুন ভাইরাস, একদম মার্কেটে নতুন এসছে, তখন সে ভাইরাসটাকে আমরা বলবো স্ট্রিট ভাইরাস। এটা স্বাভাবিকভাবেই যাকে তুই জঙ্গল থেকে ধরে এনেছিস তার মধ্যে জঙ্গলি ভাবটা থাকবে, তাই তো? সো ইট উইল মিমিক দ্য ওয়াইল্ড ভাইরাস, অর শুড আই সে দ্য ওয়াইল্ড র্যাবিস ভাইরাস। এখানে যে ইনকিউবেশন পিরিয়ডটা দেখা যাবে সেটা লং অ্যান্ড ভ্যারিয়েবল। প্রথমত দীর্ঘস্থায়ী, অনেক দিন পরে হবে, এবং ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কোনো ঠিক থাকবে না যে সেটা 10 দিন হবে নাকি 19 দিন হবে নাকি 19 বছর হবে। They also produce intracytoplasmic inclusion body. What is the name of the inclusion body caused by rabies? Negri body. কি নাম? নেগ্রি বডি। ওকে, এইবার আছে ফিক্সড ভাইরাস। তাকে পোষ মানিয়ে তোরা একটু ভদ্র করেছিস। তাহলে দেখ, when street virus are propagated in rabies by serial brain to brain passage, they lose certain properties. তাদের মধ্যে সেই ভিরুলেন্সটা কিছুটা কমে যায়। যে কি হয়, they do not produce any inclusion bodies, number 1. Number 2, they do not multiply in extraneural tissues, and they do not infect salivary gland. এর তিনটে যেটা মারণ ক্ষমতা ছিল, নাম্বার 1 এটা ইনক্লুশন বডি প্রডিউস করত, নাম্বার 2 দে ডু নট মাল্টিপ্লাই ইন এক্সট্রানিউরাল টিস্যু, অ্যান্ড নাম্বার 3 দে ডু নট ইনফেক্ট দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। ওকে, দে মাল্টিপ্লাই র্যাপিডলি, ইনকিউবেশন পিরিয়ড খুব ছোট, 4 থেকে 6 দিন মাত্র, only 4 to 6 days. তাহলে এই হচ্ছে তফাৎ। নাম্বার 1, স্ট্রিট ভাইরাস ন্যাচারালি অকারিং কেস থেকে পাবো, আর সেটাকে যখন ওটাকে ফিক্স করা হবে তখন সেটার নাম হয়ে যাবে ফিক্সড ভাইরাস। It is a naturally occurring virus found in the saliva of the infected animal. It is prepared by repeated culture of brain of the rabbit in such a way that its pathogenicity is reduced and fixed. Intracytoplasmic body কি নাম? নেগ্রি বডি। তাহলে ওয়াইল্ড ভাইরাস যেটা অর্থাৎ স্ট্রিট ভাইরাস সেটা প্রডিউস করতে পারে, আর যেটা ফিক্সড ভাইরাস সেটা প্রডিউস করতে পারে না। ইনকিউবেশন পিরিয়ড 2 সপ্তাহ থেকে 1 বছরের বেশি হতে পারে, এখানে 4 থেকে 6 দিনের মধ্যেই হয়ে যাবে। It is pathogenic to all mammals. I repeat again, it is pathogenic to all mammals, but it is pathogenic for only humans under certain circumstances or conditions. Last, স্ট্রিট ভাইরাসকে আমরা ভ্যাকসিন প্রিপারেশনের জন্য ব্যবহার করতে পারি না, কিন্তু ফিক্সড ভাইরাসকে আমরা পারি। স্বাভাবিক, যদি একটা জংলি কুকুর যে পোষ মানেনি তাকে আমরা নিশ্চয়ই গার্ড ডগ হিসাবে রাখবো না, যাকে ঘরে আমরা পুষেছি বড় করেছি তাকেই রাখবো, তাই না? তো এখানে দেখ অনেকগুলো ভাইরাসের আউটব্রেক আছে যেটা রেবিসের মতো তার প্রেজেন্টেশন হতে পারে, and these are the tests
হুইচ উই ইউজ ফর ডিটেকশন অফ রেবিস। এর মধ্যে একটা হচ্ছে অ্যান্টিমর্টেম আর একটা হচ্ছে পোস্টমর্টেম। অ্যান্টিমর্টেম মানে কি? জীবিত অবস্থায়, মৃত্যুর আগে। আর পোস্টমর্টেম মানে মৃত্যুর পরে। এর মধ্যে কনভেনশনাল আরটিপিসিআর আছে, রিয়েল টাইম আরটিপিসিআর আছে, আর ফ্লুরোসেন্স অ্যান্টিবডি ভাইরাস নিউট্রালাইজেশন, FAVN, ফ্লুরোসেন্স অ্যান্টিবডি ভাইরাল নিউট্রালাইজেশন। রিয়েল টাইম আরটিপিসিআর আর কনভেনশনাল আরটিপিসিআর, এই দুটোর নাম নিশ্চয়ই আমরা জানি। আমাদের যে নামটা এখানে নতুন সেটা কি? ফ্লুরোসেন্স অ্যান্টিবডি ভাইরাল নিউট্রালাইজেশন, নাম্বার 1। নাম্বার 2, র্যাপিড ফ্লুরোসেন্স ফোকাস ইনহিবিশন টেস্ট, র্যাপিড ফ্লুরোসেন্স ফোকাস ইনহিবিশন টেস্ট। ওকে, আর পোস্টমর্টেম ফাইন্ডিং এর মধ্যে কি কি আছে দেখা যাক। পোস্টমর্টেম ফাইন্ডিং এর মধ্যে আছে ফ্লুরোসেন্স অ্যান্টিবডি টেস্ট, FAT, ডাইরেক্ট ইমিউনোহিস্টোকেমিক্যাল টেস্ট, আর কি আছে? রেবিস টিস্যু কালচার আইসোলেশন টেস্ট আর মাউস ইনোকুলেশন টেস্ট। তাহলে ট্রান্সমিশন কিভাবে হবে? সাধারণত একটা বাইট থেকে হয়, বাইট অর স্ক্র্যাচ ফ্রম অ্যান ইনফেক্টেড র্যাবিড অ্যানিমাল। নাম্বার 2, যত রেবিস হয় তার মধ্যে 99% হয় ডগ থেকে। ওকে, ব্যাটস আর দ্য নাও মেজর সোর্সেস ইন আমেরিকা। এছাড়া ফক্সেস, র্যাকুন, শাঙ্কস, জ্যাকেলস, মঙ্গুস অ্যান্ড ওয়াইল্ড আদার কার্নিভোরাস হোস্ট প্রত্যেকে রেবিস ট্রান্সমিট করতে পারে। সো ডাইরেক্ট কন্ট্যাক্ট, যেটা নন বাইট এক্সপোজার, সেটা কি? ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ স্যালাইভা অফ ইনফেক্টেড অ্যানিমাল উইথ দ্য মিউকোসা অর ফ্রেশ স্কিন উন্ডস। কোথাও কাটা আছে, অ্যানিমাল কামড়ায়নি আমাকে, হয়তো বাড়ির পোষা, কিন্তু সে লিক করে দিয়েছে। আমার এখানে মিউকোজাল বেরিয়ার যেটা আছে সেটা ড্যামেজ, কোনোভাবে আমার খেলতে গিয়ে কেটে গেছে, তাহলে কিন্তু সেটা that can infect us and can cause rabies. Okay. Next, inhalation of virus containing aerosol. যারা যারা ওই খুব হাই ল্যাবরেটরিতে আমরা কাজ করি তাদের ক্ষেত্রে, যেখানে রেবিস ভাইরাসকে কালচার করা হয়, সেখানে এটা ইনহেলেশনের মাধ্যমেও কিন্তু ছড়াতে পারে। এন্ড নাম্বার 3, কর্নিয়াল এবং আদার অর্গান ট্রান্সপ্লান্টেশন মাধ্যমে রেবিস ছড়াতে পারে। তাহলে এই 3টে পদ্ধতি রয়েছে, সরি 4টে। রেবিসের প্রোগ্রেশন কি? ইনকিউবেশন, প্রোড্রোম, নিউরোলজিক্যাল সিমটম, কোমা অ্যান্ড ডেথ। WHO যে ডেফিনেশনটা দিয়েছে রেবিসের, সেটা কি? কেস ডেফিনেশন, অ্যাকিউট নিউরোলজিক্যাল সিনড্রোম, সোজা ভাষায় এনকেফালাইটিস। What is the difference between meningitis and encephalitis? সেটা কি? সেটা encephalitis না meningitis? Encephalitis. আর what is meningitis? Very good. তাহলে এখানে দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্যারালাইটিক ফর্ম। ওকে, হাইপার অ্যাক্টিভ মানে সে অনেক কিছু করবে, ছটফট করবে, আর প্যারালাইটিক মানে সে চুপ করে বসে থাকবে। ওকে, পাসিং টুয়ার্ডস কোমা এন্ড ডেথ, ইউজুয়ালি বাই কার্ডিয়াক অর রেসপিরেটরি ফেলিয়ার, টিপিক্যাল উইদিন 7 to 10 days। 10 দিনের মধ্যে অ্যানিমাল মারা যাবে, অর যে মানুষ সে মারা যাবে। Rabies should be included in the differential diagnosis of all patients who suffer from or present with unexplained acute progressive viral encephalitis. আজকে সমস্যা হচ্ছে হাসপাতালে যে মানুষটা এসে ভর্তি হবে, মেবি হয়তো বাচ্চা, মেবি হয়তো অনেক বড়, আমরা তার হয়তো সেই মুহূর্তে এনকেফালাইটিস অবস্থায় তার কিন্তু হিস্ট্রি পাচ্ছি না। স্বাভাবিক, এনকেফালাইটিসের একটা রোগী সে উঠে তোকে সব হিস্ট্রি তো দেবে না, আনটিল অ্যান্ড আনলেস হিজ অর হার রিলেটিভস নো যে হ্যাঁ ওকে একটা বেড়ালে আঁচড়েছিল, ওকে একটা কুকুরে কামড়েছিল,
সামথিং লাইক দ্যাট। তো তাহলে যদি আনএক্সপ্লেন্ড এরকম কোনো ডিজিজ হয়, যে ডিজিজে দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রেসিভ ভাইরাল এনকেফালাইটিস হচ্ছে, তাহলে কিন্তু রেবিসকে মাথায় রাখতে হবে। দ্যাট পেশেন্ট মাইট বি সাফারিং ফ্রম রেবিস। ওকে, দ্যাট শুড বি ইনক্লুডেড ইন ইয়োর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো যেটা আইডিয়ালি হয়, নাম্বার ওয়ান, ভাইরাসটা ইনোকুলেট করলো, তারপর ভাইরাসের রেপ্লিকেশন হলো। নেক্সট, এই ভেরিয়ন্টটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে উঠতে শুরু করলো, তারপর প্যাসিভ অ্যাসেন্ট ভায়া দ্য সেন্সরি ফাইবার্স। ডরসাল রুট গ্যাংলিয়ন, কোন গ্যাংলিয়ন? ডরসাল রুট গ্যাংলিয়নে এটা মাল্টিপ্লাই করলো। এগেইন আই এম আস্কিং ইউ নট টু ইউজ দ্য মোবাইল ফোন, and I am telling you for the last time, okay? এরপরে কিন্তু যদি আমি দেখি এটা, আমি কিন্তু বাধ্য হব ক্লাস থেকে বের করে দিতে। রেপ্লিকেশন ইন দ্য ডরসাল গ্যাংলিয়ন, তারপরে সোজা র্যাপিড অ্যাসেন্ড ইন দ্য স্পাইনাল কর্ড, এবং সেটা পৌঁছে যাচ্ছে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, সো infection of the spinal cord, brain stem, cerebellum and other part, then eye, salivary gland and other organs. তাহলে বোঝা গেল কেন কর্নিয়া ট্রান্সপ্লান্ট করলে রেবিস হবে। অ্যাসেন্ডিং হলো, অ্যাসেন্ডিং এর পর ডিসেন্ড করছে, কর্নিয়াতে থাকছে, স্যালাইভারি গ্ল্যান্ডে থাকছে, অন্যান্য অর্গানসে থাকছে। তো সেই কারণের জন্য যদি ট্রান্সপ্লান্ট করি, সেই পেশেন্ট অলরেডি রেবিসের ভাইরাস নিয়ে ট্রান্সপ্লান্টেড, and it will infect the patient also. So this is entry, then we are seeing the actional transport, then we are seeing the replication, dorsal root ganglion. Okay, এটা এতটা লাগবে না, কিন্তু আমি দেখিয়েছি যে জিনিসটা কেমন হয়। So this is, I think this is more important. ফিউরিয়াস র্যাবিস যেগুলো, সেগুলো অর প্যারালাইটিক র্যাবিস, দুটোর ক্ষেত্রে যেটা হয়, এক্সপোজার তার 20 থেকে 90 দিনের মধ্যে ফার্স্ট সিমটম অ্যাপিয়ার করলো। ফিভার, প্রুরিটাস, প্যারাস্থেশিয়া। ফিভার জ্বর, প্রুরিটাস মানে ইচিং, প্যারাস্থেশিয়া মানে আস্তে আস্তে হাত পা শিথিল হতে শুরু করলো। নেক্সট, প্রোড্রোমের স্টেজটা থাকে মাত্র 1 থেকে 2 দিন। কতদিন? 1 থেকে 2 দিন। এরপরে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন শুরু হলো, তার মধ্যে হাইপার স্যালাইভেশন, পাইলো ইরেকশন। হোয়াট ডু ইউ মিন বাই পাইলো ইরেকশন? গায়ের রোম খাড়া হয়ে যাবে। পিরিয়ডিক ডায়ালিটেশন অফ পিউপিল, কিছুক্ষণ ছাড়া ছাড়া আমাদের পিউপিল গুলো ডায়ালেট হয়ে যাবে। হাইড্রোফোবিয়া, যেটার জন্য বাংলায় এটার নাম জলাতঙ্ক, তাই তো? সিভিয়ার হাইড্রোফোবিয়া। ইনফ্যাক্ট হাইড্রোফোবিয়া জিনিসটা জল দেখলেও চিৎকার করে ওঠে, কেন? বিকজ একটা সিভিয়ার ব্রঙ্কোস্প্যাজম, নিঃশ্বাস নিতে পারে না সে। শুধুমাত্র জল দিয়ে নয়, যে কোনো, যদি আজকে একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগে তখনও সেটা হবে। এবং সেই মানুষটা যে কটা দিন তারপর বেঁচে আছে, he or she is actually suffering from this very very painful condition. চেষ্টায় বুক ফেটে গেলেও সে কিন্তু জল খেতে পারবে না। ওকে, সো এবার ইন্সপিরেটরি প্যাজম, ডিসফেজি, এরোফোবিয়া মানে ঠান্ডা বাতাস লাগলে তার ভয় করছে, ডিসফেজিয়া সে কিছু গিলতে পারছে না। আর কি? ইন্সপিরেটরি প্যাজম যেটা বলছিলাম। আর হাইপার ভেন্টিলেশন অ্যান্ড হেমাটেমেসিস। হোয়াট ডু ইউ মিন বাই হেমাটেমেসিস? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর এদিকে এটা হচ্ছে কিন্তু ফিউরিয়াস র্যাবিস। যেটা প্যারালাইটিক র্যাবিস, সেটা কি হবে? কোয়াড্রিপ্লেজিয়া মানে হাত পা, 4টে হাত পা মানে 4 লিম্বস তারা শিথিল হয়ে যাবে। ডিসআর্থ্রিয়া, ডিসফাজিয়া, হাইপারসালাইভেশন, ইন্সপিরেটরি স্প্যাজম, রেসপিরেটরি ফেলিয়ার অ্যান্ড হাইড্রোফোবিয়া, ন্যারোফোবিয়া। এরপরে কি হবে? কোমা অ্যান্ড ডেথ উইদিন 7 to 10 days।
7 থেকে 10 দিনের মধ্যে মারা যাবে patient। তো রেবিস লাইক সিমটম, এবার গল্প হচ্ছে যে তাকে একটা হয়তো কুকুরে কামড়েছিল, সে কুকুরটা তোর র্যাবিড নাও হতে পারে, আমরা পেশেন্টটাকে ফেলে রেখে দিলাম, সেটা হলে হবে না। তাহলে আমাকে ডায়াগনোসিস করতে হবে এটা অন্য কিছু নয়, তো মেবি হয়তো এমন একটা ডিজিজ যেটাকে আমরা কিওর করার অপশন আমাদের কাছে আছে। তার মধ্যে কি, তাহলে প্রথম আমাকে খোঁজ করতে হবে তার কি কোনো অ্যানিম্যাল কন্ট্যাক্টের হিস্ট্রি আছে। যদি ডেফিনিট হিস্ট্রি থাকে তাহলে আমাদের রেবিসের দিকে বেশি যাবে। ওকে, টিস্যু বা অর্গান ট্রান্সপ্লান্টের যদি হয়, কর্নিয়াল ট্রান্সপ্লান্টের পর এরকম হয়েছে, we have to think about rabies। ওকে, অ্যানিম্যাল কন্ট্যাক্ট ছাড়া অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি কি, কোনো অটোইমিউন এনসেফ্যালোপ্যাথি, এটাও কিন্তু সাধারণত আনডায়াগনোজ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এবং আনএক্সপ্লেন থাকে, কেন হচ্ছে বোঝা যায় না। অটোইমিউন মানে আমার বডি সেল আমার এগেনস্টে লড়ছে। টক্সিসিটি ইনডিউসড এনসেফ্যালোপ্যাথি, এমন কোনো একটা বিষাক্ত জিনিস ওর বডিতে ঢুকেছে যেটার থেকে ওর এই এনসেফ্যালোপ্যাথি হয়েছে। মেটাবলিক অর ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, সোডিয়াম পটাশিয়াম লেভেল যদি খুব তারতম্য হয় তাহলেও কিন্তু এই ধরনের সিমটম হতে পারে। ইলিসিট ড্রাগ ইউজ বলাই বাহুল্য, ব্যাকটেরিয়াল ইনফেকশন, আদার ভাইরাল ইনফেকশন দ্যাট ক্যান কজ মেনিনজাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ এনকেফালাইটিস অ্যান্ড প্যারাসাইটিক ইনফেকশন, এগুলো সবকটাকে মাথায় রাখতে হবে। যেমন তোর ধর ইনিশিয়াল ফেজ যেটা হয় সেখানে কি কি করতে আনতে পারে, লকজ হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, এমনকি মানসিক রোগ হিস্টিরিয়া সেটা পর্যন্ত হতে পারে। প্যারালাইটিক ফেজ মানে অ্যাকিউট পলিনিউরাইটিস, পোলিওমাইলাইটিস, বেলেডোনা পয়জনিং অ্যান্ড ডেলিরিয়াম ট্রেমেন্স। আর পোস্ট ভ্যাকসিনেশনে দেখা যায় রেবিসের পরে, খুব রেয়ার হয় যদিও, কিন্তু এটাও ডকুমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে রেবিস পোস্ট ভ্যাকসিনাল এনকেফ্যালোমায়ালাইটিস। আর যেটা মাঝখানে আমাদের খুব কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, গুলেনবেরি সিনড্রোম। এখানেও একটা প্রশ্ন করা হয়েছিল যে গুলেনবেরি সিনড্রোমের আউটব্রেক হয়েছে, একটা নন কমিউনিকেবল ডিজিজের কি আউটব্রেক হতে পারে? ইয়েস অর নো? মাথা ব্যথার কোনোদিন আউটব্রেক হয়? কার্ডিয়াক অ্যারেস্টের আউটব্রেক হয়? স্ট্রোকের আউটব্রেক হয়? শুনেছিস কখনো? হয় না। তাহলে এক্ষেত্রে কি হয়েছিল? গুলেনবেরি সিনড্রোম যেগুলো প্রেসিপিটেট করতে পারে তার মধ্যে বেশ কিছু ইনফেকশনস রয়েছে, সেই মধ্যে একটা ব্যাকটেরিয়া রয়েছে, তার নাম হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, সেটার আউটব্রেক হয়েছে। ঠিক আছে, ওকে, চলো। তাহলে হিউম্যানের ক্ষেত্রে সাধারণত পিসিআর অ্যাসে বা ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি স্টেনিং অফ দ্য বায়োপসি স্পেসিমেন ফ্রম স্কিন অফ নেক অ্যান্ড দ্য হেয়ার লাইন, নেগ্রি বডি কর্নিয়াল স্ক্র্যাপিং এ দেখতে পাওয়া যায়, বা ব্রেন টিস্যু, এই যে দেখতে পাচ্ছি। কাদের ক্ষেত্রে বেশি হয়? আচ্ছা, প্রথম ইনকিউবেশন পিরিয়ড 1 সপ্তাহ থেকে 19 বছর পর্যন্ত হতে পারে, 1 উইক টু 19 ইয়ার্স। কাদের ক্ষেত্রে এটা তাড়াতাড়ি হবে? যাদের ক্ষেত্রে এই ব্রেন পর্যন্ত পৌঁছতে কম সময় লাগবে। যদি বাচ্চা হয় ছোট, এমনি 1.5 ফুটিয়া, তো তাহলে তার ক্ষেত্রে খুব ইজি উঠে যাবে। সেকেন্ড হচ্ছে যদি এই ঘাড়ে মুখে এরকম কোনো জায়গায় বাইট করে তাহলে খুব সহজে উঠে যাবে। আর ভগবান আমাদের মতো যাদেরকে জিপ ফোল্ডারে পাঠিয়েছে তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি উঠে যাবে। ওকে, সিভিয়ার ল্যাসারেশন, একদম টিস্যু ছিঁড়ে দিয়েছে, হেভি ভাইরাল লোড ঢুকেছে, সেক্ষেত্রে হতে পারে। প্রেজেন্স অফ জেনেটিক প্রিডিসপোজিশন, কিছু করার নেই, আমার জিন পছন্দ করে ওই ভাইরাসটা, তুই এসেছিস বাবা, নে ওঠ, তাহলে হতে পারে। আর কি? লো হোস্ট ইমিউনিটি, যে কোনো ভাইরাস ঢুকলে আমার বডি তো কিছুটা ফাইট করবে, তার সাথে করবে, তো সেটা আমাদের অনেক ক্ষেত্রে ভাইরাল ডিজিজ অ্যান্ড প্রোগ্রেশন সেগুলোকে আটকে দেবে।
কিন্তু দেখা যাচ্ছে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে স্বাভাবিকভাবেই হি অর শি ক্যান নট মাউন্ট আ গুড ইমিউন রেসপন্স এগেনস্ট দ্যাট ভাইরাস। লাস্ট, ভাইরাসের হাই ডোজ অফ ইনোকুলাম, যেটা যদি অনেক বেশি ভাইরাস ওই জায়গায় ঢোকে তাহলেও কিন্তু সেটা একটা কারণ হতে পারে। ওকে, তাহলে আগেই বললাম অ্যান্টিজেন ডিটেকশন ফ্রম দ্য হেয়ার ফলিকল অন দ্য নেপ অফ দ্য নেক ফ্রম দ্য কর্নিয়াল স্মিয়ার বাই ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট। এছাড়া যদি আমি নেগ্রি বডি দেখতে পাই সেটা কোথা থেকে পাবো? কর্নিয়া আর ব্রেন। আইডিয়ালি সেগুলো কিন্তু নেগ্রি বডি যেটা সেটা হচ্ছে পোস্টমর্টেম ফাইন্ডিং, আর এটা হচ্ছে অ্যান্টিমর্টেম ফাইন্ডিং। ওকে, ভাইরাল আইসোলেশনের মধ্যে মাউস ইনোকুলেশন আছে আর সেল লাইন ইনোকুলেশন আছে, মাউস নিউরোব্লাস্টোমা এন্ড বিএইচকে সেল লাইন। ভাইরাস কখনো সেল ছাড়া বাঁচতে পারে না। নো ভাইরাস ক্যান লিভ আউটসাইড দ্য সেল। তাহলে কি করতে হবে? ভাইরাসকে যদি গ্রো করাতে হয় আমাকে এমন একটা মিডিয়া নিতে হবে যেটা সেল আছে। ওকে, অ্যান্টিবডি ডিটেকশন ফ্রম সেরাম অ্যান্ড সিএসএফ, ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট, RNA detection by RT-PCR and Negri body detection. Treatment, তাই তো বলছি না, কারণ আমার বলার কিছু নেই। There is no specific treatment of rabies. কিন্তু পেশেন্ট যখন আসবে আমাদের অনেকগুলো দায়িত্ব থেকে যায়। পেশেন্ট যাতে অ্যাটলিস্ট একটু সুস্থভাবে মরতে পারে সেটাও এনশিওর করা আমাদের দায়িত্ব। আমি যদি চেষ্টা করব, আমার প্রাইমারি টার্গেট কি হবে? যত বেশি আমি বাঁচাতে পারবো লোকটাকে। এখনো পর্যন্ত টোটাল 14টা কেস বেঁচেছে। এখনো পর্যন্ত 14টা কেস রেবিসের প্রাণে বেঁচে গেছে। তার মধ্যে 7টা হচ্ছে অত্যন্ত ওয়েল ডকুমেন্টেড যে হ্যাঁ এটার রেবিস হয়েছিল, বেঁচে গেছে। মজার ব্যাপার, ওই 14টার মধ্যে 4টে হচ্ছে ভারতের। বোঝা গেল? মানে আমরা এমন জাত, আমাদেরকে কুকুরে কামড়েও মারতে পারে না, ভাব দেখিনি। ওকে, সো সিমটোমেটিক ট্রিটমেন্ট মে প্রলং লাইফ বাট আউটকাম ইজ অলমোস্ট অলওয়েজ ফ্যাটাল। পেশেন্টকে একটা আইসোলেট করে দিতে হবে একটা খুব কোয়াইট রুমে, যেখানে যে কোনো রকম এক্সটার্নাল স্টিমুলাস যেন না ঢোকে, আলো না ঢোকে, নয়েজ না ঢোকে, ঠান্ডা বাতাস না ঢোকে, জল না ঢোকে। ওকে, এমন একটা জায়গায় ওকে রাখতে হবে। কেন? যে কোনো ধরনের এক্সটার্নাল স্টিমুলাস, মেবি একটা ঠান্ডা বাতাস এলো, এরোফেজিয়া হতে পারে, তাই তো? সরি, এরোফোবিয়া হতে পারে। জল যদি দেখতে পায়, হাইড্রোফোবিয়া হতে পারে। তাহলে কি করবে? পেশেন্টকে সিডেটিভ এবং অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন দিয়ে সিডেট করে রাখতে হবে। আর হাইড্রেশন আর ইউরিনেশনটাকে চেষ্টা করতে হবে যদি মেনটেন করা যায়। আগে যেমন কি ছিল, এবারে দেখ, কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার দ্যাট ওয়াজ দ্য কজ অফ ডেথ। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের হাতে কিন্তু নতুন নতুন যন্ত্রপাতি আসছে। উই হ্যাভ মেশিনস নাও যেটা আর্টিফিশিয়াল সাপোর্ট দিতে পারে। তাহলে এখন যেটা হচ্ছে, তার লাইফটা আমরা হয়তো আরেকটু প্রলং করতে পারবো। কিসের আশায়? মেবি যে আমাদের এর মধ্যে কিছু কিছু অ্যান্টিভাইরাল মেডিকেশন যেগুলো আরএনএ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, সেটা হয়তো কাজ করে যাবে। মেবি তার নিজস্ব বডি হয়তো ওই ডিজিজটার বিরুদ্ধে কিছুটা অ্যান্টিবডি প্রোডাকশন করে ফাইট করার চেষ্টা করবে। সো মর্টালিটি ইন রেবিস, আবার বলছি, অলমোস্ট 100%। প্রিভেন্টেবল বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ডিউরিং দ্য আর্লি ইনকিউবেশন পিরিয়ড। কেন আমরা বলি যে যেদিন কামড়াবে তার 2-3 দিনের মধ্যেই কিন্তু, মানে অ্যাটলিস্ট 2-3 দিন নয়, তার থেকে কিন্তু মানে যত দ্রুত সম্ভব আমাকে প্রোফাইল্যাক্সিসটা নিয়ে নিতে হবে। প্রোফাইল্যাক্সিস নিয়ে নিলে কিন্তু 99 কি বলবো, খুব রেয়ার 2-একটা ভ্যাকসিন ফেলিওরের কথা শোনা যায় এখনো, অলদো সেটা নিয়ে অনেক ডিবেট থাকে
যে সে সঠিকভাবে ইউজ করেছিল কিনা, হয়তো ক্যাট 3 বাইট ছিল, সেটা ক্যাট 2 হয়তো ট্রিটমেন্ট পেয়েছে, এগুলো কিছু কিছু থাকে। কিন্তু যেটা দেখা গেছে যে এটা প্রিভেন্ট করা যায়। ওকে, 7 ওয়েল ডকুমেন্টেড কেসেস হু সার্ভাইভ ফ্রম রেবিস। তাহলে প্রিভেনশন কি আছে দুটো, একটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, আরেকটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। একটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে কামড়ানোর পরে নিলাম, আর একটা হচ্ছে কামড়ানোর আগে নিলাম। এবার ভাব দেখিনি, আমাকে কামড়ালো, আমি নিতে গেলাম, আমাকে কামড়াবে এটা গণনা করে আমি নিতে যাচ্ছি, সেটা কাদের ক্ষেত্রে হবে? অ্যানিমাল হ্যান্ডলার্স। ভেরি গুড, যারা অ্যানিমালকে হ্যান্ডেল করে প্রফেশনালি। তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস যারা এর আগে কিছু পায়নি তাদের ক্ষেত্রে কি করতে হবে? লোকাল উন্ড কেয়ার, রেবিস ভ্যাকসিন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট রেবিস ইমিউনোগ্লোবিউলিন। তোরা আমাকে বল এই ভ্যাকসিন আর ইমিউনোগ্লোবিউলিন এর মধ্যে কোনটা কোন টাইপের ইমিউনিটি অফার করবে? যাক, উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছিলি। তাহলে ভ্যাকসিন উইল অফার অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন উইল অফার প্যাসিভ ইমিউনিটি। কেন? যদি আজকে আমি তোদেরকে চাল ডাল নুন চিকেন সব দিয়ে দিই, তোরা নিজেরা রান্না করলি, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ কুকিং। আর তুই জোম্যাটোকে বলে দিলি সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে ঠিক সেরকম জিনিস, যখন আমাদের বডিতে ভ্যাকসিন ঢোকানো হচ্ছে, মানে একটা ফরেন ওই ভাইরাসের একটা এজেন্ট ঢোকানো হচ্ছে যেটা নিষ্ক্রিয় করা আছে, বডি তার সাথে ফাইট করছে এবং সেই অ্যান্টিজেনগুলোকে রেকগনাইজ করে তাদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে নিচ্ছে। দিস ইজ অ্যাক্টিভ ইমিউনিটি। কেন? বডি ফাইট করে বের করছে, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এরপরে আমার বডির ওপর পুরো ভরসা নাই, খুব ভাইরাল লোডটা অনেক বেশি আছে, র্যাবিট ডগ যেভাবে একদম পুরো ক্যাট 3 বাইট করেছে, উই ক্যান নট টেক রিস্ক। কেন? কারণ রেবিসের মর্টালিটি রেট কত? 100%। তাহলে ঝুঁকি নিয়ে লাভ নেই। তাহলে এক্ষেত্রে আমরা একটা প্যাসিভ ইমিউনিটিও অফার করলাম। এই প্যাসিভ ইমিউনিটি 7 থেকে 14 দিন পর্যন্ত কভারেজ দিয়ে রাখলো, যতদিন পর্যন্ত না আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি তো তৈরি হলো। অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হতে তো সময় লাগবে, ও ওখানে প্রসেস করবে, সেটার সাথে একটা অ্যান্টিবডি তৈরি হবে, বডিতে তার প্রোটেক্টিভ টাইটার আসবে, তবে না হবে। ততদিন পর্যন্ত আমাদেরকে কে বাঁচাবে? সেই কারণেই ইমিউনোগ্লোবিউলিনটার চিন্তা। ওকে, তাহলে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3, এখন এই মাইনর রিস্ক মেজর রিস্ক এগুলোকে আর ধরা হয় না। ক্যাটাগরি 1 নো রিস্ক, এইটা কখন ক্ষেত্রে হয়? যদি ইনট্যাক্ট স্কিন থাকে, অ্যানিমালকে টাচ করা হয়েছে, খাওয়ানো হয়েছে এবং যে খাওয়াচ্ছে তার হাতে কোনো স্ক্র্যাচ অ্যাব্রেশন কিছু নেই, মিউকোজাল ব্যারিয়ারকে ভেদ করতে পারে না, তো তাহলে সেখান থেকে কিন্তু আজ পর্যন্ত কারো কোনোদিন রেবিস হয়নি। কিন্তু যদি মাইনর স্ক্র্যাচ অর অ্যাব্রেশন উইদাউট ব্লিডিং, ইভেন উইদাউট ব্লিডিং, মাইন্ড ইট, রক্ত বেরোয়নি, আমাদের দেখবি পেশেন্ট খুব একটা কমন কথা বলে, স্যার রক্ত বেরোয়নি স্যার, এটা কিন্তু কোনো এক্সক্লুশন ক্রাইটেরিয়া নয়। ওকে, তাহলে ইভেন উইদাউট ব্লিডিং অ্যান্ড নিবলিং অফ দ্য আনকভার্ড স্কিন, সেটা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে উন্ড ম্যানেজমেন্ট করতে হবে, রেবিস ভ্যাকসিন অতি অবশ্যই দিতে হবে এবং পসিবল হলে অ্যানিমালকে ওয়াচ করতে হবে। ওকে, 3 নাম্বার আসছে ক্যাটাগরি 3। স্বাভাবিকভাবে এটা মেজর রিস্ক। এখানে কি কি থাকবে? মাল্টিপল ট্রান্সডার্মাল বাইট উইথ উজিং অফ দ্য ব্লাড, মানে ক্যাট 3 পড়ে গেল, এক ফোঁটা রক্ত মানে ও কিন্তু ক্যাট 3-তে ঢুকে গেছে। নাম্বার 2, ব্রোকেন স্কিন, কাটা আছে সেখানে ও লিক করে দিয়েছে, সালাইভারি কন্টামিনেশন হয়েছে, তার মানে অতি অবশ্যই এটা ক্যাট 3। আর ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ব্যাটস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস, যে বাদুড়টা তোকে গায়ে বসে উড়ে চলে গেল, তুই দৌড়ে তাকে ধরতে পারবি?
নইলে ব্যাটম্যানকে কবে জোকার ধরে ফেলতো, তাই না? তো তাহলে ওয়াইল্ড অ্যানিমাল যেহেতু তার র্যাবিট কি নন র্যাবিট সেটা আমরা জানি না, ইউ হ্যাভ টু টেক ক্যাট 3। ওকে, অলরাইট। এবারে এক্ষেত্রে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, এটা তো আমরা জানি। তাহলে পরেরটায় আসি। তাহলে লোকাল উন্ড কেয়ার, প্রথম হচ্ছে ফিজিক্যাল ক্লিনজিং, ক্লিন করা হবে। কেমিক্যাল ইনঅ্যাক্টিভেশন, এইবারে আমাদের ওই ফান্ডাটা কাজে লাগছে। এনভেলপড আরএনএ ভাইরাস, তাহলে খুব সহজে একে যদি রানিং ট্যাপ ওয়াটার আর সোপ আমরা ইউজ করি, অ্যান্টিসেপটিক ইউজ করি, তাহলে আমরা এফেক্টিভলি এর ভাইরাল লোডটা কমাতে পারবো। তাহলে যখনই কোথাও কামড়াবে আমাদের প্রথম কাজ হবে কি, পেশেন্টকে বলতে হবে আগে আপনি জায়গাটাকে ভালো করে রানিং ট্যাপ ওয়াটার আর সোপ দিয়ে ধুন। যেই সাবান বা অ্যান্টিসেপটিক অ্যাপ্লাই করা হবে ওই উন্ডে, সঙ্গে সঙ্গে যেগুলো ওখানে টিস্যুতে যে ভাইরাসগুলো ফিক্স হয়ে আছে সেগুলো অনেকগুলোই মরে যাবে। এরপরে যদি কিছু বেঁচে থাকে তার জন্য আমরা তখন অ্যাকশন আসছি। এরপরে ধর একদম ক্যাট 3 মানে টিস্যু ছিঁড়ে দিয়েছে, তখন কিন্তু লোকাল টিস্যু ড্যামেজটা এটা যদি সুচার করে দিই মানে সেলাই করে দিই, তখন কিন্তু লোকাল টিস্যু ড্যামেজ হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভাইরাসটা খুব সহজে স্প্রেড করবে। তো সুতরাং সেলাই করা চলবে না। অন্যান্য কি হবে, যেখানে অলরেডি যে টিস্যুটা নেক্রোটিক হয়ে যাচ্ছে মানে যে টিস্যুটা ডিভাইটালাইজড, সেই টিস্যুটাকে বাদ দিয়ে দিতে হবে, ডিব্রাইডমেন্ট। দুটো কারণ এক নাম্বার হচ্ছে এটা ভাইরাসের স্প্রেডকে অ্যাকসেন্চুয়েট করে, আর নাম্বার 2 সেখানে ইনফেকশন হলে কিন্তু আরো ঘাটবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এরপরে কি আসছে, টিটেনাস প্রোফাইল্যাক্সিস, অতি অবশ্যই টিটি দেব। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। স্বাভাবিকভাবেই এটা বলাই বাহুল্য, খালি হাতে উন্ডটা কেউ টাচ করবে না। Do not apply any irritant like soil, oil, lime, herbs, chalk, পান পাতা। না রে, লোকে করে এগুলো। Once you start working in a ward, you will find lots of cases. Okay. কত রকম ভ্যাকসিন আছে, পিউরিফাইড চিক এমব্রায়ো ভ্যাকসিন, পিউরিফাইড ভেরোসেল ভ্যাকসিন, এখন যেটা সব থেকে বেশি চলছে সেটা হচ্ছে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। ওকে, তাহলে কোথায় দেওয়া হবে, দুটো রুট, হয় একদম ইন্ট্রামাসকুলার অথবা ইন্ট্রাডার্মাল। তাহলে ডেলটয়েড এরিয়াতে অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা দেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই সেখানে দেওয়া হয়, লেস দ্যান 2। কিন্তু কখনো গ্লুটিয়াল রিজিয়নে দেওয়া হয় না। কেন, ফ্যাটি টিস্যু যেখানে বেশি থাকে সেখানে কিন্তু এটার অ্যাবজর্পশন হয় না। তাহলে তুই ইনজেকশন দিলি উইথ আ ফলস সেন্স অফ সিকিউরিটি দ্যাট পেশেন্টকে তুই ইমিউনাইজ করে দিয়েছিস, বাট অ্যাকচুয়ালি ইউ ডিডন্ট। ওকে, তাহলে ডোজ কত, 1 আইডি ডোজ মানে ইন্ট্রাডার্মাল ডোজ হচ্ছে 0.1 ml, আর আইএম ডোজ হচ্ছে গোটা ভায়েলটা, ওটা দিয়েই পাঠাবে, ভাঙা হবে, টানা হবে, দেওয়া হবে, গল্প শেষ। তাহলে যেটা আইডি রিজিয়ন সেটা হচ্ছে 0, 3, 7 and 28, আর যেটা আইএম সেটা হচ্ছে 0, 3, 7, 14, 28। এটা আসছি আমরা পরে, আবার আসছি। ইন্টারচেঞ্জ করতে পারি কি পারি না, অ্যাকচুয়ালি যদি একদমই খুব আনফেভারেবল সিচুয়েশন হয়, যে আমি এমন একটা জায়গায় ধর ইনজেকশন নিয়ে চলে গেছি যেখানে ডিস্টেন্ট এরিয়ায় কাজের সূত্রে আমাকে যেতে হয়েছে, যেখানে আমি হয়তো গিয়ে দেখছি যে আমি আইএম পাচ্ছি না, আমি এতদিন আইএম নিচ্ছিলাম, এরপর আমি আর আইএম পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমাকে ভ্যাকসিনেশনটা কমপ্লিট করার স্বার্থে ইন্টারচেঞ্জ করা যেতে পারে, বাট ইউ শুড নট এনকারেজ দ্যাট। হ্যাঁ ঠিক আছে, যা পারেন নিয়ে নি, নো। ওকে, rabies immunoglobulin offers passive immunization by neutralizing the virus. তাহলে
যখনই ওটা ভাইরাসটা আমাদের শরীরে ঢুকলো, যত দ্রুত সম্ভব আমরা ওটাকে অ্যাপ্লাই করব, তত আমরা বেটার রেজাল্ট পাবো। 7 দিন পরে আর দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, 1 সপ্তাহ আগে কামড়েছিল, এখন কি কিছু করা যাবে? না, কিছু করা যাবে না। ঠিক আছে। প্রিপারেশন, এটা হিউম্যান হতে পারে, ইকুইন হতে পারে, আর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 20 ইন্টারন্যাশনাল ইউনিট or 40 international unit per kg body weight. 20 international unit in case of human আর 40 in case of equine। তাহলে দেখে নিবি কোনটা সাপ্লাই আছে। যদি তাহলে এখানে ব্যাপার হচ্ছে, ধর আজকে আমার বডি ওয়েট 1 কুইন্টালের কাছাকাছি, তো তাহলে যদি ধর একটা যে নর্মাল যে পেশেন্টরা আসে অ্যারাউন্ড 60 কেজিস, তাহলে যদি 60 কেজির একটা পেশেন্ট হয়, তাকে কত ইউনিট ইকুইন দিতে হবে? ইকুইন ইমিউনোগ্লোবিলিন 60 × 40, তাহলে কত হলো? 2400। এবার মেবি হয়তো তোর এখানে কামড়েছে, অ্যাকচুয়ালি উচিত হচ্ছে উন্ডে ইনফিলট্রেট করে দেওয়া পুরোটা। তুই এখানে কত ইনফিলট্রেট করবি? সম্ভব না। তখন সেক্ষেত্রে যতটা ওখানে করা সম্ভব সেটা দিয়ে ডিভাইডেড ডোজে, সেটা ওই অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই বা অন্য কোথাও ওটাকে দিয়ে দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইন দ্য বডি। কিন্তু তুই দেখছিস সেখানে দিলে বেরিয়ে চলে যাচ্ছে, বডিতে থাকছে না, তাহলে ওইখানে পুরোপুরি করে লাভ নেই। আচ্ছা, যদি পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ফর দোজ যারা এর আগে ভ্যাকসিন নিয়েছে, তাহলে কি করতে হয়? 1 সাইট আইডি ভ্যাকসিন যদি হয়, তাহলে 0 আর 3 প্রথম দুটো ডোজ। যদি আইএম হয় তাহলেও কিন্তু একই জিনিস, 0 আর 3। কিন্তু যদি 4 সাইট আইডি ভ্যাকসিন, তাহলে একদিনে তোর কাছে সময় কম, তাহলে 4টে জায়গায় আইডি ভ্যাকসিনটা নিয়ে, ইন্ট্রাডার্মাল ভ্যাকসিন, গল্প শেষ। ওকে, আগেই বলেছি কারা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নেবে? যারা অ্যানিমালকে হ্যান্ডেল করে, অথবা সাব পপুলেশন যারা রিমোট এরিয়ায় থাকে, যারা হয়তো কোনো মানে কামড়ালে নিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে দুটো সাইট আইডি ভ্যাকসিন আছে, সেটাকে বলা হয় 0 এবং 7, আর যেটা 1 সাইট আইএম ভ্যাকসিন আছে সেটা হচ্ছে ওই 0 আর 7। মনে রাখা খুব সহজ। আগেরটা ছিল 0 আর 3 প্রিভিয়াসলি ইমিউনাইজড, আর এক্ষেত্রে কি আছে 0-7। সাধারণত এটা রেগুলার কোনো বুস্টার ডোজ লাগে না, অলদো যদি বাইট করে বা সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটা কনসালটেশন নিতে হবে। তাহলে প্রথমে দেখে নিলাম ওয়াশ অল দ্য উন্ডস, তারপরে কি হলো? কেমিক্যাল লাগানো হলো, তারপরে বায়োলজিক্যাল ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হচ্ছে। ক্যাট 1 টাচিং অর ফিডিং কিচ্ছু করেনি, মানে কোনো স্ক্র্যাচ করেনি। ক্যাট 2 দেখ, নিবলিং অফ দ্য আনকভার্ড স্কিন, এখানে আঁচড়েছে, মাইনর স্ক্র্যাচেস। কিন্তু যখনই ব্লাড এসে গেছে তখন সেটা কি হবে? ক্যাট 3, তাই তো? So this is a chart given by the government of India. Post exposure prophylaxis, sorry, intradermal যেটা সেটা 0, 3, 7 and 28, intramuscular 0, 3, 7, 14 and 28, 5টা। post exposure prophylaxis, pre exposure prophylaxis 0, 3, 7, 28 or যে 21 বা 28 বুস্টার, আরেকটা ইন্ট্রামাসকুলার 0, 3, 21 বা 28। ইন্ট্রাডার্মাল রি এক্সপোজার 0, 3, 0, 3, গল্প শেষ। তাহলে এই জিনিসটাই আরো একবার, যেহেতু সারা জীবন ধরে আমাদের এটা করতে হবে, তাহলে ক্যাটাগরি 1 মানে টাচিং অর ফিডিং অফ অ্যানিমালস অ্যান্ড লিকস অন ইনট্যাক্ট স্কিন। তাহলে কি করব? তার চিকিৎসা কি হবে? No prophylaxis needed. Next, nibbling of uncovered skin, minor scratches or abrasion without bleeding. Sorry. Previously not immunized and previously immunized.
যদি প্রিভিয়াসলি নট ইমিউনাইজড হয় তাহলে আমরা জানি আমাদের টোটাল আইডি অর আইএম ডোজ দেব। আর যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে কিন্তু তাকে আমরা ইমিউনোগ্লোবিউলিনও দেব। আর যদি আগে ইমিউনাইজড হয়ে থাকে তাহলে সাধারণত দুটো ডোজ 0-3 অর আইএম দুটোর ক্ষেত্রে। ইমিউনো কম্প্রোমাইজড এর ক্ষেত্রে এগেন ইমিউনোগ্লোবিউলিন ইজ ইন্ডিকেটেড। ক্যাটাগরি 3 এর মধ্যে প্রিভিয়াসলি ইমিউনাইজড, যদি কোনো ডাউট থাকে ধরে নিতে হবে তার ইমিউনাইজেশন হয়নি, গো ফর ফুল ইমিউনাইজেশন। আর প্রিভিয়াসলি নট ইমিউনাইজড যদি হয় তাহলে সবার ক্ষেত্রে আগে জিনিসটা একই, সেটা হচ্ছে খুব ভালো করে আগে 15 মিনিট ধরে ওটা ধুয়ে নিতে হবে। তারপর ইমিউনো কম্পিটেন্ট পার্সন যদি প্রিভিয়াসলি ইমিউনাইজড হয় তাহলে দুটো ডোজে যথেষ্ট। তার কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড এর ক্ষেত্রে কিন্তু দুটো ডোজ দেওয়া হবে, কিন্তু এটা আরআইজি ইন্ডিকেটেড নয়। প্রিভিয়াসলি নট ইমিউনাইজড হলে 4 ডোজ অফ ইন্ট্রাডার্মাল অ্যান্ড 5 ডোজ অফ ইন্ট্রামাসকুলার, যে কোনো একটা। তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে, আর 7 দিনের পরে দিয়ে কোনো লাভ নেই। ওকে, ইমিউনো কম্প্রোমাইজড পার্সন হলে অতি অবশ্যই তাকে আমরা ইমিউনোগ্লোবিউলিন দেব ইমিউনো কম্প্রোমাইজড হলেও, কিন্তু 7 দিনের পরে দেওয়ার কোনো প্রশ্ন নেই। লাস্ট, তাহলে যদি রেবিস অলরেডি হয়ে থাকে এটাও জেনে রাখো। এক নম্বর হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার, মানে পেশেন্ট মারা যাবে, তাকে যতটা সম্ভব এই সিডেশন বা দিয়ে তার কষ্টটা কমিয়ে তাকে সে যেন যেতে পারে। কিন্তু যদি আমরা চেষ্টা করি যে একদিনও পেশেন্টটাকে বেশি বাঁচাবো, তাহলে মেবি হয়তো মিরাকল হতে পারে। সেই জায়গা থেকে ফাইট করতে গেলে কি কি অপশন আমাদের কাছে আছে, কিছুটা থিওরিটিক্যাল, কিন্তু এই অপশনসগুলো আমরা ট্রাই করি। কি কি? নাম্বার 1 হচ্ছে অ্যাগ্রেসিভ আইসিইউ কেয়ার। ওর তো আসল কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার হবে, সেই জায়গাটা স্টেবিলাইজেশন হবে, আগে সেটা করতে হবে। সেটার জন্য আইসিইউ কেয়ারটা বেস্ট লাগবে। পেলাম। ইন্ট্রাথেকাল অ্যাডমিনিস্ট্রেশন অফ জেনেটিক্যালি ম্যানিপুলেটেড ভ্যাকসিন, আমরা স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে আমরা ওটাকে পাস করাবার চেষ্টা করছি যাতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়। ব্লাড ব্রেন ব্যারিয়ার নর্মালি অ্যাডমিনিস্টার করা যে ড্রাগসগুলো থাকে সেগুলোকে আটকে দেয়। আমরা যদি কোনো বায়োলজিক্যাল উপায়ে ওটাকে ম্যানিপুলেট করতে পারি, যদি ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে একটু কিছুক্ষণের জন্য ডিসরাপ্ট করতে পারি, তাহলে আমাদের ভ্যাকসিনগুলো বা অন্যান্য মেডিকেশনগুলো ভালো পৌঁছবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো দিস ইজ নোন অ্যাজ বায়ো ম্যানিপুলেশন অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। নাম্বার 3, small RNA or micro RNA with appropriate delivery and targeting system। সাধারণত কোনো ভাইরাল আরএনএ, ভাইরাস অ্যাডেনোভাইরাস বা এই ধরনের কিছু ভাইরাসকেও অনেক সময় ডেলিভারির জন্য ব্যবহার করা হয়। নিউ ব্রড স্পেকট্রাম আরএনএ ভাইরাস ইনহিবিটর ড্রাগস। ওকে, তাহলে এইটা যদি পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা সময় পাওয়া যেতে পারে ওই পেশেন্টটাকে বাঁচানোর জন্য। এখনো পর্যন্ত 14টা কেস, তার মধ্যে 7টা ওয়েল ডকুমেন্টেড। তার মধ্যে ইন্ডিয়া 2000, ইন্ডিয়া 2010, ইন্ডিয়া 2011, ইন্ডিয়া 2014, ইন্ডিয়া 2014, এতগুলো ভারত থেকে বেঁচেছে। রেবিসের ক্ষেত্রেও যেটা করা উচিত সেটা হচ্ছে মাস ইমিউনাইজেশন, একমাত্র উপায়। যেটা যদি কোথাও স্ট্রে ডগ থাকে সেখানে মাস ইমিউনাইজেশন করে দিলে আমরা রেবিসটা সব থেকে বেশি কমাতে পারবো। এটাই একমাত্র এফেক্টিভ ওয়ে। এটা ভ্যাকসিন দিয়ে রাখতে হবে। সাসপেক্টেড কেস হলে সেটাকে এস ফর্ম, প্রবাবল কেস হলে পি ফর্ম, আর ল্যাবরেটরি কনভার্ট কেস হলে আইডিএসপি বলছে এল ফর্মে দিতে হবে। দ্যাটস অল।